নমস্কার, আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ তুলে আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে সামান্যতম বলে নিই যে খুব ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কারণ যে সমস্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যের যে রাজ্য পরিস্থিতি, সেই পরিস্থিতি যে কি ভয়ানক এবং বিভৎসতার রূপ এবং গুন্ডারাজের রাজত্ব যে কায়েম হচ্ছে, সেখানে গা শিউরে ওঠার মতো ঘটনা আমাদের রাজ্যে, যা ইতিপূর্বে স্বাধীনতার পর এরকম ঘটনা আমাদের জানা নেই। এইরকমই একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে পরিবেশন করব। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলার যে ভবিষ্যৎ, কোথায় পশ্চিমবঙ্গবাসীর জনসাধারণ, আপনারা জানেন যে অমৃতা সিনহা সেই শেষ হাইকোর্টের বিচারপতি অবিচার, তিনি নিয়োগ এবং ঝুলুমবাজি, গুন্ডাগিরি, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে সাধারণ মানুষের যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতের দিকে তিনি চলে যাচ্ছে, বিচার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন আমার এই প্রতিবেদন মনিটরিং। নমস্কার। এইখানে দেখা যাচ্ছে যে তিনি এমন কিছু নির্দেশ দিয়েছেন যা সত্যিকারে গোটা পশ্চিমবঙ্গবাসী এই ধরনের এই প্রত্যাশা করে থাকেন। সেই প্রত্যাশা মতো এবং আইন মোতাবেক তিনি যে সমস্ত নির্দেশ দিয়েছেন, তাতে করে আসামিদের অর্থাৎ অভিযোগকারীদের ভয়ে কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কারণে আমরা জানি যে এই গুরুত্বপূর্ণ মামলায় যে মাননীয়া অমৃতা সিনহার যে ভূমিকা, সত্যিকারেরই একজন বিচারপতি হিসেবে আমাদের সমাজের যে সমস্ত কুকর্ম, অপকর্ম, তাদের বিচার দেওয়া এবং তাদের শাস্তি বিধান দেওয়া, এটাই হচ্ছে হাইকোর্টের এবং বিচারপতিদের কাজ। সেই কাজ একজন মহিলা বিচারপতি হিসেবে তিনি যে পারদর্শিতা এবং আইনের রক্ষক হিসেবে তার যে ভূমিকা, সত্যি প্রশংসনীয় আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে। কিন্তু যারা অভিযুক্ত, যাদের নামে অভিযোগ রয়েছে, আমরা জানি এই নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি, সেই দুর্নীতি সম্বন্ধে তিনি যে লিভস অ্যান্ড বাউন্ডস কোম্পানি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোম্পানি, সেই কোম্পানির যে যে পাঁচজন যে যে পাঁচজন সিইও, তাদের সমস্ত এ টু জেড আয় ব্যয়ের হিসাব নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কোর্টের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডিকে। সেই মোতাবেক ইডি তার যে তদন্ত প্রক্রিয়া, স্বাভাবিক নিয়মে সেই প্রক্রিয়াটাকে তারা ত্বরান্বিত করার চেষ্টা করছিলেন। যখন এই ঘটনা যখন পশ্চিমবাংলাবাসী জনসমক্ষে দেখতে পাচ্ছেন যে একজন বিচারপতি কিভাবে কড়া হাতে তিনি আইন প্রয়োগ করে এই অভিযুক্তকারী অর্থাৎ দুর্নীতির মূল কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে অভিযোগকারীরা কি তাহলে পিছন থেকে অমৃতা সিনহার স্বামী অর্থাৎ প্রতাপচন্দ্র দে, তিনিও একজন আইনজীবী, তিনি আইনজীবী হিসেবে একটি মামলা লড়ছিলেন, ঘর বাড়ি ইত্যাদির পারিবারিক বিবাদের যে সূত্রপাত, সেই সূত্রপাতের একজন মামলাকারীর হয়ে তিনি মামলা লড়ছিলেন। সেই অভিযোগকে কেন্দ্র করে প্রতাপচন্দ্র দেকে, যেহেতু তার স্ত্রী অমৃতা সিনহা হাইকোর্টের বিচারপতি, সেই প্রভাব খাটানোর অভিযোগ দেখিয়ে সিআইডি তদন্ত করতে থাকেন প্রতাপচন্দ্র দেকে এবং বারবার তাকে 3বার ডাকা হয়। ডাকার পূর্বে প্রতাপচন্দ্র দে তিনি একজন আইনজীবী হিসেবে যে অভিযোগগুলো করেছেন, সেই অভিযোগগুলো আপনাদের সামনে আমি একটার পর একটা উত্থাপন করব। আপনারা গুরুত্ব সহকারে, ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকবেন। এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের শেষ আশ্রয়স্থল যেখানে বিচার ব্যবস্থা, এবং সেই বিচার ব্যবস্থাকে সিস্টেমেটিক আইনগতভাবে পরিচালনা করার দায়িত্ব এবং যারা ন্যায্য প্রাপ্যদার তাদেরকে
আইনগতভাবে তাদের ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার যে মাধ্যম প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি তার বিচার প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা যখন নির্দেশ আদেশ দিচ্ছেন, তখন অপরদিকে আমরা কি দেখছি? ইতিপূর্বে আমরা দেখেছি একটার পর একটা আইনজীবী প্রধান বিচারপতি তাদেরকে কিভাবে হেনস্থা করেছে, কিভাবে তাদেরকে অ্যাটাক করছে। প্রথমে চেষ্টা করেছিলেন যে তাদেরকে স্বাভাবিক অবস্থায় তাদেরকে করায়ত্তে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু যখন দেখলেন যে এই ভদ্রমহিলা অর্থাৎ মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে কখনোই দমানো সম্ভব হচ্ছে না, তৎক্ষণাৎ তাদের যে চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু তারা কাজে লাগালেন। তার স্ত্রী, তার স্বামী মাননীয় অমৃতা সিনহার স্বামী অর্থাৎ প্রতাপচন্দ্র দে, যে একজন আইনজীবী, তাকে একজন মামলাকারীর হয়ে উকিলাতি করার জন্য, সেই অভিযোগে প্রভাব খাটানোর অভিযোগে সিআইডি তাকে তলব করেন এবং দুবার গেছিলেন। দুবারে সেখানে সিআইডি অফিসার যারা ছিলেন তারা যে অকথ্য ভাষায় এবং তার সাথে যে কুরুচিকর যে বিভিন্ন তাকে প্রশ্ন করেছেন, এবং যা কিন্তু মানে এই মামলা সম্বন্ধে কোনো বিষয়ই না, এই মামলার বাইরে তাকে যে সমস্ত যে অভিযোগগুলো, যে কথাগুলো এই প্রতাপচন্দ্র দে আইনজীবীকে বলেছেন সিআইডি অফিসাররা, তাতে করে সত্যিকারই একটি উদ্বেগের বিষয় এবং একটি ভয়ানক পরিবেশের দিকে পশ্চিম বাংলাকে নিয়ে যাচ্ছে। এই সব ঘটনা আমরা সিনেমাতেই দেখেছিলাম, যে এইসব ঘটনা একমাত্র সিনেমাতেই সম্ভব হয়। কিন্তু আমরা আজকে পশ্চিমবাংলাবাসী হিসেবে আজকে আশঙ্কিত, আমরা কোথায় যাব? এই ধরনের যদি বিচারপতির প্রতি একের পর এক আক্রমণ নেমে আসে, শুধু বিচারপতি নয়, আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে যে বিচারপতির পুরো পরিবারকে তাদের যুক্ত করা হচ্ছে এই আশঙ্কাজনক ঘটনার ক্ষেত্রে। এইরকমই একটি অভিযোগ এনেছেন মাননীয় অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে। সেই অভিযোগগুলো আপনাদের সামনে উত্থাপন করব, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এক নম্বরে অফিসাররা বলেন, আমার মামলা সম্পর্কে, যে আমার যে মামলা চলছে, এই মামলা সম্পর্কে কোনো আগ্রহী নয়। যে মামলা চলছিল মানে অভিযোগকারীর যে মামলা, সে মামলা হিসেবে আইনজীবী প্রতাপচন্দ্র যে প্রভাব খাটানোর অভিযোগে সিআইডি তাকে তলব করেছিল, সেই বিষয় সম্পর্কে কোনো কথার উত্তর এবং কোনো কথার প্রশ্ন তার কাছে রাখা হয়নি। 2 নম্বর প্রশ্ন, এই যে অফিসাররা যারা ছিলেন সিআইডি অফিসারেরা, সেই সিআইডি অফিসারেরা পাড়ার গুন্ডাদের মতো চিৎকার চেঁচামেচি করছিলেন এবং মুখে অশালীন ভাষায়, তারা অকথ্য ভাষায়, যে কথা কখনো মুখে বলা যায় না, সেই ধরনের কথাবার্তা প্রতাপচন্দ্র দে আইনজীবীকে করা হয় সিআইডির পক্ষ থেকে। তিনি এমনই অভিযোগ করছেন। এবং যে সময় তার বয়ান নেওয়া হচ্ছিল, সেই সময় ক্যামেরা সব সময় চালু ছিল না। কখনো তাদের মনের মতো যখন প্রয়োজন মনে করছেন সেই সময় ক্যামেরা অন করছেন, আবার কখনো যখন মনে করছেন যে এই সময়টা বাদ দিলে ভালো হয়, কারণ এই সময়টায় তারা যে তার কথা মতো যে অভিযোগ করছেন, সেই কথা মতো তারা যে ধরনের বিশৃঙ্খলা তৈরি করছেন, সেগুলো অশ্লীল ভাষা বলছেন, যে সময় দুর্ব্যবহার করছেন, সেই সময়টুকু তারা সিসিটিভি অফ করে রাখছিলেন, এমনই অভিযোগ করছেন আইনজীবী। এবং তিনি 4 নম্বরে যে অভিযোগ করেছেন, সেখানে বলা হচ্ছিল যে তার স্ত্রীর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করানো হচ্ছিল প্রতাপচন্দ্র দেকে। যদি স্ত্রীর বিরুদ্ধে
স্ত্রীর বিরুদ্ধে যদি বয়ান না দেয় তাহলে কিন্তু ভয়ঙ্কর রূপ হতে পারে, এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে। 5 নম্বরে এমন কিছু প্রশ্ন করা হচ্ছিল যার কোনো প্রাসঙ্গিকতা নেই, প্রাসঙ্গিক ছাড়াই এলোমেলো আবোল তাবোল এই ধরনের প্রশ্ন, যে প্রশ্নের সাথে এই কেসের কোনো সম্পর্ক ছিল না এমন প্রশ্ন তাকে করা হচ্ছিল সিআইডির পক্ষ থেকে। 6 নম্বর, 6 নম্বর যে প্রশ্ন করা হয়েছিল, অভিযোগ, 6 নম্বর অভিযোগ, সেই 6 নম্বর অভিযোগে বিপুল পরিমাণ টাকার যে প্রস্তাব, বাড়ি, গাড়ি ইত্যাদি তাকে প্রলোভন দেখানো হয়েছিল, সেই প্রলোভন তিনি পরিষ্কার প্রত্যাখ্যান করেছেন এবং প্রচুর টাকা দেওয়ার কথাও কিন্তু সিআইডির পক্ষ থেকে বলা হয়েছিল, আবেদন করা হয়েছিল। এমনকি তার সাথে সাথে আরও এমন কিছু দেওয়ার কথা বলেছিলেন যা কিন্তু তিনি মুখে আনতেও পারছিলেন না, এমনই বলে অভিযোগ করছেন আইনজীবী প্রতাপচন্দ্র দে। 7 নম্বর, যে বলছিলেন আমরা এইসব যে করছি, এইসব করছি আমাদের ইচ্ছে মতো, আমাদের মর্জি মতো নয়, উপরতলার মর্জি মতোই আমাদেরকে এইসব কাজ করতে বাধ্য করা হচ্ছে, এটাও কিন্তু সিআইডিরা প্রতাপচন্দ্র দেকে পরিষ্কার জানিয়েছে, এমনই অভিযোগ করছেন আইনজীবী প্রতাপচন্দ্র দে। এবং 8 নম্বরে যে অভিযোগ, যে আশঙ্কা, যে বিচারপতির শুধু নয় বিচারপতির পরিবারকেও এরা শেষ করার চক্রান্ত করছেন, যদি তাদের মনের মতো, তাদের প্রয়োজন মতো, তাদের সুবিধা মতো যদি উত্তর না পায়, যদি বয়ান না পায়, তাহলে তার ফ্যামিলির ছেলে মেয়ে স্ত্রী সবকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে, এই ধরনের অভিযোগ করেছেন প্রতাপচন্দ্র দে। এখানে প্রশ্ন হচ্ছে, নিশ্চয়ই তাহলে দুর্নীতির সাথে যুক্ত, নচেত আইন কানুনকে তোয়াক্কা না করে যখন দেখছে প্রশাসনের সাহায্য পাচ্ছি না, অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যাব, তখন কি ভয়েই তারা এই কাজ করাচ্ছে রাজ্যের প্রশাসন সিআইডিকে দিয়ে? নিশ্চয়ই এটাই তো মনে হয়। এবং ভয়ঙ্কর একটি বিষয়, আমাদের বিচারপতির পরিবারকে যদি শেষ করার হুমকি দেওয়া হয়, সেখানে আর আইন বলতে কি রইল? আইন বলতে আমাদের সামনে কি খোলা থাকলো? বিচারের ব্যবস্থা তাহলে কি শেষ হয়ে গেল? এর নিশ্চয়ই বিধান খুঁজবেন আমাদের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, একজন মহিলা, এবং আবেগজনিত কারণেই হয়তো পুত্র সন্তান এবং স্বামীর যদি পুরো সবংশে ধ্বংস করার যদি হুঁশিয়ারি দেওয়া হয়, সেক্ষেত্রে মহিলা হিসেবে আবেগজনিত কারণে মহিলারা বিশেষ ভাগ আবেগী হয়ে থাকেন এবং সেই আবেগই কাজে লাগতে পারে, এবং সেই আবেগকে কি তারা অভিযোগকারী যাদের এগেনস্টে তদন্ত চলছে, তারা কি এই আবেগটাকে কাজে লাগানোর জন্য হুমকি দিচ্ছেন, যাতে করে এই ধরনের মামলায় যে ভয়ঙ্কর যে রায় দিচ্ছেন অমৃতা সিনহা, সেখান থেকে স্থগিত থাকেন? তারই কি ইঙ্গিত দিচ্ছে? কারণ আমরা দেখলাম যে নিয়োগ সংক্রান্ত মামলায় একটি রায় ছিল, সেই রায়কে তিনি এড়িয়ে গেছেন এই কারণেই তখন তাৎক্ষণিকভাবে মাননীয় বিচারপতিকে জানানো হয় যে আপনি যে রায় দিয়েছিলেন 16 তারিখের একটা শুনানির কথা, সেই শুনানির বিষয় চলছে, যে কারণে আপনার এইখানে যে আজকে শুনানি ছিল, সেই শুনানি আজকে তারা আসতে পারবেন না। সঙ্গে সঙ্গে অমৃতা সিনহা কিন্তু সেই এজলাস ছেড়ে বেরিয়ে আসেন। এটা কি বেরিয়ে আসার কাহিনী? আমরা চিনি অমৃতা সিনহা দেবীকে, যে সত্যিকারেরই একজন বিচারক হিসাবে অপরাধীদেরকে কিভাবে শায়েস্তা করতে হয়, কিভাবে তদন্ত করতে হয়, তিনি যেভাবে মনিটরিং করছিলেন, আমাদের আইনের প্রতি বিশ্বাস এবং ভরসা দুটোই রয়েছে। শেষ পর্যন্ত আমরা দেখতে চাই যে এই বিচারপতির নির্দেশে কি শেষ পর্যন্ত এই অপরাধীরা জেলে যাবে। আমরা কি দেখতে চাই এই সমস্ত অপরাধীরা কি সত্যিকারী সাজা পাবে? এই ভয়ঙ্কর এক ঘটনার তীব্র বিরোধিতা করছি। এই আইনের উপর যে আক্রমণ, আইনের প্রতি যে কাহিনী,
তারা কায়েমি ব্যবস্থা চালু করতে চাইছে ভয়ঙ্কর ধরনের, এবং প্রশাসনকে কাজিয়ে লাগিয়ে রাজ্যের যে তদন্তকারী যে সমস্ত সিআইডির অফিসাররা রয়েছেন তাদেরকে দিয়ে করানোর চেষ্টা করছে। এটা তীব্র নিন্দা করছি। ভয়ঙ্করভাবে এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে, অসামাজিক কাজকর্ম, অসামাজিক যে কর্মকাণ্ড গোটা রাজ্যটাকে শেষ করে দেবে। আপনারা সেই কারণে এই প্রতিবাদ এর বিরুদ্ধে যে প্রতিবাদ এবং সোচ্চার হন, এই ভিডিওকে শেয়ার করে প্রত্যেকটি জনমানুষের কাছে এই ঘটনা সম্বন্ধে মানুষকে ওয়াকিবহাল করুন, যাতে করে এই বিরুদ্ধে যেমন গর্জে ওঠে সাধারণ মানুষ, যে আইনের উপর যে আক্রমণ, এটা আমাদের পশ্চিম বাংলায় হতে দেব না। এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে। আমাদের শেষ বিচার আশ্রয়স্থল, সেখানে আইনজীবীরা যদি আক্রান্ত হন, যদি তার পরিবার শেষ হয়ে যান, এই আশঙ্কা থেকে বলছি, যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে আপনারা শেয়ার করুন এবং জনমানুষে প্রচার করুন, যাতে করে সাধারণ মানুষ জানতে পারে এই যারা অভিযোগকারী, যারা ষড়যন্ত্রের মূল কাণ্ডারি, তারা যেন ছাড়া না পায়। নমস্কার। যদি আপনাদের সত্যিকারের এটি একটি বেদনাদায়ক প্রতিবেদন হয়ে থাকে, আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। তার সাথে সাথে বেল আইকনটি সেটা আপনারা বাজিয়ে দেবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার জানিয়ে আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করলাম।